ছোট একটা ডিগির মধ্যে দুইজনের জায়গা নেই। এখানে মনে করেন দেখেন কি করছে, আমাদের সাথে এক ভাই ছিল, সে প্রথমে ঢুকাইছে মতন, সে ভাবছে যে মনে হয় দুইজনই ঢুকাবে, যেহেতু আগের গাড়িতে দুইজন ছিল, সে ওইভাবেই বসছে। এখন তাকে পিছু দিয়ে লাথ খাইতেছে যে তুই এইভাবে বসেছ কেন, তুই শো আরো লোক ঢুকামো। তাকে ভোট পড়া জুতা দিয়ে ইচ্ছা রকম ভাবে লাইতে অনেক জোরে জোরে লাথি দিছে, বুঝতে পারছিস? লাথি দেওয়ার পরে এখন সে কি করবে, লাথিকে সে এক কাইত হয়ে জায়গা কমাইয়ে পরে চারজন ঢুকাইছে। ঢুকানোর পরে প্রায় আপনার তখন কত 40 মিনিট 35 মিনিটের মতো চলছে, সঠিক টাইমটা মনে নাই। এর মধ্যে আমি একটা ভুল করছি কি, ও বলছে মাথা নিচু দিয়ে রাখতে। এখন ভাই এতক্ষণ মাথা নিচু দিয়ে রাখছি না, আমার ঘাড় ব্যথা হয়ে গেছে, মাথাও ব্যথা করতেছে, বমি বমি ভাবাইতেছে। আল্লাহর কাছে দোয়া করতেছি যে আল্লাহ আমার জন্য বমি না হয়, যদি বমি বের হয় আমার কনফার্ম মারবে, অনেক মারবে। মায়ের ভয়ে আমি বলতেছি আল্লাহ আমার জানি বমি না হয়, আমি পড়তেছি দোয়া ইউনুস পড়তেছি যে আল্লাহ মাফ করো, আল্লাহ মাফ করো। তখন ভাই দোয়া ইউনুসের যে ক্ষমতা, আল্লাহ যে সাহায্য করে, তখন ভাই আমি পুরো বাস্তব ভাবে সম্মুখীন হয়েছি এবং তার ফলও পাইছি। আমি যতবার ভাই দোয়া ইউনুস পড়ছি আমার বমি বমি ভাব কমে গেছে, মাথা ঘোরানো কমে গেছে। থামায় দোয়া ইউনুস থামাই দিলে আবার বমি বমি ভাব মাথা মাথা ঘোরানো শুরু হয়ে যায়। তার মানে আল্লাহর রহমত আমাদের উপর ছিল। আল্লাহকে ডাকছি, আল্লাহ আমাদের ঠিক সাহায্য করছে। কিন্তু ভুল করছি বলতে ভাই, আমি মাথা উঁচু করছি, তখন আমার মাথা বাড়ায় থাপ্পড় দিছে, অনেক জোরেই থাপ্পড় দিছে, কিন্তু কিছু করার নাই। থাপ্পড় দিয়ে বলে তুই নিচের দিকে তাকায় থাকবি, হাত দেওয়া বলছে নিচের দিকে তাকায় থাকবি, তুই সোজা কেন তাকাইছিস। পরবর্তীতে ওইভাবে সহ্য করে নিছি, প্রায় 40 বা 35 মিনিটের মতো চলছে। এখন একটা বাড়ির সামনে এসে, বাড়ির সামনে বলতে একটু আগে থাকতে বলছে যে তুই বুকরা খুলে ফেল। আমিও তার অনুযায়ী বুকরা খুলে ফেলছি। পরে বুকরা গাড়ির মধ্যে রেখে দিচ্ছি, সাথে আনি নাই। আর নামানোর পরে আমাদের ডিগির মধ্যে যে চারজন ছিল, আমার সাথে দুইজন আর অন্য দুইজন, নামানোর পরে কয় ভাই আমি তো ভাবছি মরে যাবো। আমি ফাইম রে কইতাছি, ও মানে ছোট যে ছিল ওরে বলতেছে, কয় আমি মনে হয় ভাই আর বাঁচুম না, মানে মরিয়া, যেমন এত বাজে অবস্থা হয়েছে। আপনার যে ডিগির মধ্যে একটা ছোট একটা ছিদ্র থাকে যাতে আপনার বাতাস ঢুকতে পারে, তো ওই ছিদ্রটাও অফ করে দিছিল। ও অফ করে দিছে, ওর আর খেয়ালই নেই যে ছিদ্র অন করবো। তো তাদের অবস্থা অনেক খারাপ হয়ে গেছিল ভাই, অনেক। তাদের ওই জায়গায় যদি আমি থাকতাম হয়তো বা মারা যেতাম, কারণ ভাই আমি গাড়িতে এইভাবে উঠলে আমার সমস্যা, অনেক মাথা ঘোরায়, বমি বমি আসে। আর ওইখানে তো ভাই নিঃশ্বাস নেওয়ারই জায়গা নেই। আর কি করতাম, আল্লাহ রক্ষা করছে। তো তাদের অবস্থা নামাইছে মতন দেখি যে ভাই তারা অনেক দুর্বল হয়ে পড়ছে, অনেক বাজে অবস্থা তাদের। মানে আরো কিছুক্ষণ থাকলে হয়তো বা মারা না গেলেও ভাই অনেক খারাপ অবস্থা হয়ে যেত। এভাবে তো খারাপ অবস্থা। পরবর্তীতে নামানোর পরে কি করলো, একটা বাড়ির মধ্যে ঢুকে এক কোণার মধ্যে ভাই কি দিয়ে আপনার বাঁশের বেড়া ছিল, মানে পাকা ঘরের মধ্যে, এটা বাঁশ না কি ছিল সঠিক মনে নাই, প্লাস্টিকের জাতীয় কিছু একটা ছিল, ওইখানে আমাদের নিয়ে বসাইছে। এখন দেখি যে ওইখানে আগে থেকেই প্রায় আপনার 15-16 জন আছে, আগে থেকে আমাদের আগে থেকেই 15-16 জন আছে, চুপটি করে এক কোনায় বসে আছে। এখন তাদের দেখা দেখি আমরাও বসে আছি। বসে আসার পরে এখন তো কোনো কেউ কিছু আসে না, আমাদের ধরছে, এক একজনের প্রস্রাবে ধরছে। এখন কি করবো, প্রস্রাব কোথায় করবো? দেখতেছি সামনে দিয়ে, যেহেতু ফ্যামিলি বাসায় রাখছে, সামনে দিয়ে দেখতেছি যে আপনার ফ্যামিলি যাচ্ছে, কিন্তু তাদের যে জিজ্ঞাসা করবো ওই সাহসটা হচ্ছে না আমাদের। আর তাদের ভাষাও জানি না যে কিভাবে কি জিজ্ঞাসা করবো, তো যেভাবে ছিলাম ওইভাবেই রাখছি। পরবর্তীতে আপনার প্রায় 20-25 মিনিট কেটে গেছে, আনুমানিক বলতেছি ভাই, একটু এদিক ওদিক হতে পারে, মিনিট সঠিক ধারণা নেই, আনুমানিক বলতেছি আমি। 20-25 মিনিট কেটে গেছে, কেটে যাওয়ার পরে আমাদের যে দালাল আছে সে ফোন দিছে, ফোন দিয়ে আমাদের বকাঝকা করতেছে, কয় তোরা ফোন কেন বন্ধ করছস, এত বেশি কেন বোঝস, বালপাকনামি কেন করস, এভাবে। পরে বলছে যে ভাই দেখেন আমাদের এইভাবে আনছে, আমরা ফোন কেউ বন্ধ করিনি, মানে মিথ্যা বলছে যাতে আর বকা না করে, বকাঝকা না করে। আমরা মিথ্যা বলছি, ভাই দেখেন আমরা কেউ ফোন বন্ধ করি না, আমরা ফোন ধরতেই পারিনি, আমাদের একটু লড়ার জায়গাও দেয়নি। পরবর্তীতে কয় ঠিক আছে, কয় তোদের যদি জিজ্ঞেস করে তোরা কার লোক, বলবি যে তোরা ওই রকম দালালের লোক, নামটা না বলি, বুঝছেন? বলতে বলছে ওই দালালের লোক। তো আমরা বলছি যে আচ্ছা ভাই ঠিক আছে আমরা বলবো। সে কল কাটার প্রায় তখন 8-9 মিনিট পরে ওই যে আমাদের আনছে সে আয়সা বলতেছে জামায়াত আলম, এইভাবে বলতেছে। তো তখন আমরা এটার মানি বুঝতাম না যে জামায়াত আলম মানে কি। সেই কথা বলছে মতন আমাদের সাথে যে 4 জন আইছিল এক্সট্রা, 7 জন ছিলাম না, ওই 4 জন উঠে বলছে যে আমরা আমরা বলছে মতন ওই 4 জনের নিয়ে গেছে, নিয়ে যেয়ে তাদের গেম ঘরে রেখে আসছে। আসার পরে দেখছে যে রাস্তায় ক্লিয়ার নেই, প্রথমে 4 জন নিয়ে, বুঝতে পারছেন? আমরা পরবর্তীতে বুঝতে পারছি যে এই কারণে প্রথমে 4 জন নিয়েছে, দেখছে যে কোনো রাস্তা ক্লিয়ার আছে কিনা। তো
তাদের নিয়ে যাওয়ার পরে আমাদের কি করলো, বড় একটা গাড়ি আনছে, বড় বলতে আপনার বাংলাদেশে যে মিনি ট্রাক গুলো আছে না মালামাল টানে, ওইরকম জাতীয় একটা ট্রাক হবে। পিছনে আপনার ডিকির মধ্যে উপর দিয়ে আপনার ই করা, পুরো র্যাপিং করা, যাতে ভিতরে মানুষ থাকলে বোঝা না যায়, ওই সিস্টেম করা। তো কি করলো, আমাদের বাইরে নিয়ে আসলো, তাদের যেই বাড়ি আছে বাড়ির সামনে নিয়ে আসছে, গেট লাগানো, আর গাড়িটা ভিতরে। তো একজন একজন করে ঠেলে ঠেলে, আপনার সর্বোচ্চ গেলে ওই গাড়ির মধ্যে 10 জন মানুষ থাকতে পারে, ওইখানে ঠেলে ঠেলে আপনার না হলেও 17-18 জন মানুষ ঢুকাইছে। ডিগির মধ্যে তো প্রথমে ঢুকাইছে, ভাই কি বলবো, এমন ভাবে বসাইছে আমাদের, একটু লড়ার সুযোগ নেই গাড়ির মধ্যে। প্লাস আমাদের যে ব্যাগ আছে, এই ব্যাগটা মনে করেন মাথার উপরে দিছে, ব্যাগটা না হলো তো 20 কেজি ওজন হবে, কারণ অনেক কিছু নিয়ে যাচ্ছি সার্ভাইভ করার জন্য। তো এইভাবে দিয়ে রাখছে ভাই, মাথা আর উঁচু করতে পারি না। এখন কেউ যে বলবো ভাই একটু শর্ট, ওরাও সরতে পারতেছে না। তো এইভাবে এটা সহ্য করতেছি, ঘাট দেখি যে ভাই এখান থেকে ছিঁড়ে পড়ে যাইতেছে, কারে কি বলবো, তারাও কষ্টের মধ্যে আছে, আমিও কষ্টের মধ্যে আছি, একটু লড়ার জায়গা নেই, নিঃশ্বাস নিব তাও নিতে পারি না ঠিক মতো, এমন বাজে অবস্থা। মানে কি বলবো, আমাদের মানুষ মনে হইতো না ভাই, তখন মনে হইতো আমরা মালামাল জঞ্জাল, আমাদের সাথে এরকম ব্যবহার করা হইতো। মার মার তো ভাই হয়তো বা খাই নাই, কিন্তু যারা খাইছে ভাই তাদের বাস্তব অভিজ্ঞতা দেখছি। তো কিছু থাকে না মারি খেলে। তো ভাই কি হইলো, তো আমাদের এখানে গাড়িতে উঠানোর পরে এখন চলছে প্রায় আপনার 21-22 মিনিট হয়তো বা চলছে। চলার পরে দেখি যে একেবারে সমুদ্রের পাড়ে আমাদের নিয়ে আসছে। সমুদ্রের পাড়ে নিয়ে আসছে, একটা বাউন্ডারি দেওয়া, ঘেরাও দেওয়া একটা ক্যাম্প, আপনার ক্যাম্পের মতনই। ওইখানে ঢুকানোর পরে গেট লাগাই দিয়ে আমাদের বের করে একজন একজন করে একটা রুম, বলতে জেল ভাই, ওটা জেল ছিল, পরবর্তীতে বুঝতে পারছি আমাদের জেলের মধ্যে নিয়ে রাখছে। এবং আমাদের যে দালাল আসলে সে বলছে যে তোদের ক্যাম্পে নিয়ে রাখা হবে, তাও আর্মি ক্যাম্পে। দেখেন কথার মধ্যে কত তফাৎ, সে বলছে আমাদের আর্মি ক্যাম্পে নিয়ে রাখা হবে, কিন্তু আমাদের রাখা হয়েছে কোথায়, জেলের মধ্যে। তাহলে দেখছেন কিভাবে মানে দালাল আমাদের আশা দিয়ে ধোকা দেয়। সে বলছে আর্মি ক্যাম্পের মধ্যে তোদের রাখা হবে, কিন্তু রাখছে তো ভাই জেলের মধ্যে। তারপরে তো নিরাপদ ছিলাম বলতে, যেহেতু ওইখানে ওদের লোক ছিল, জেলে যে আপনার তত্ত্বাবধায়ক কাছে অন্যান্য লোক ছিল এখানে, তো এখানে তেমন ভয় ছিল না, যে যেহেতু তারা আছে তার মানে আমাদের এখান থেকে কেউ এসে নিয়ে যেতে পারবে না, এই সাহসটা ছিল গেম ঘরের মধ্যে। ও, আমি একটা কথা বলতে ভুলে গেছি ভাই, সরি। যখন দালালের বাসায় ছিলাম তখন আমাদের সাথে একজন লোক আসছে, আসছে বলতে একজন আমাদের সেম বয়সী, 5-6 দিনের মাথায় উনি আসছে। আসার পরে তার ভাই পুরো কঙ্কালের মতন দেহ, তার কঙ্কালের মতো শরীরে খালি চামড়া আছে, মাংস বলতে কিচ্ছু নাই। সে আসছে আমাদের সাথেই ঘুমাইছে। তো রাতের বেলা জিজ্ঞেস করছি, যখন আসছে ওই দিন আর কিছু বলি নাই, সে আইসা শুয়েছিল। পরে রাতের বেলা জিজ্ঞেস করছি, জিজ্ঞেস করার পরে বলে যে ভাই আমি 21 দিন মাফিয়ার কাছে ছিলাম, আমার প্রায় 25 থেকে 26 লাখ টাকা গেছে, এবং আমার পরিবারে যখন আমার মাফিয়া ধরছে, ধরার পরে নিয়ে গিয়ে প্রথমে আমার মারছে। মারছে বলতে ভাই, পাইপ আছে না এক পদের প্লাস্টিকের শক্ত পাইপ, ওইগুলো দিয়ে প্রথমে পিটাইছে। পিটানোর পরে বলছে বাসায় কল দে। তখন বাসায় কল দেওয়ার সাথে সাথে ভাই মারা শুরু করছে। বাসায় কার কাছে কল দিছে, বাবার কাছে কল দিতে পারে, মার কাছে কল দিতে পারে, তাদের সামনে সাথে সাথে মারা শুরু করছে। এই যখন মারে তখন ছেলের আর্তনাদ শুনলে কি বাবা মা ঠিক থাকতে পারে? তোরা টাকা নেস ঠিক আছে, তাই জন্য এরকম অনাবিক অত্যাচার করবি। মারতেছে মারতেছে 5 মিনিট ধরে, বলে তাকে এইভাবে পিটাইছে। পিটানোর পরে বলতেছে তোর পোলারে ছাড়ানোর জন্য তুই এত টাকা দিবি। তারা বলছে 30 লক্ষ টাকা দিতে। এই কথা যখন শুনছে, শোনার পর কয় কয় বাবা আমার যা কিছু আছে সবকিছু বেচে হলে আমি তোর টাকা পরিশোধ করব, আমার পোলারে মারিস না। এই কথা যখন বলছে, বলার পর ঠিক আছে কয় তোর পোলারে মারুম না, 2 দিনের মধ্যে তোরা সব টাকা পরিশোধ করবি। 2 দিনের মধ্যে 30 লক্ষ টাকা তারা কোথায় পাবে? বলছে 2 দিনের মধ্যে সব টাকা তোরা পরিশোধ করবি। এখন তারাও বলছে যে বাবা আমি চেষ্টা করুন, তোর সব টাকা দেওয়ানোর চেষ্টা করুন, কথা বলছে। পরে 2 দিন পরে, ওই 2 দিন আর ওরে মারে নাই, যেহেতু বলছে টাকা দিবে, ওই 2 দিন ওরে মারে নাই, আরামে রাখছে। আরামে রাখছে বলতে ভাই গিয়ে মাফিয়ার কাছে আর আরাম কি, ঠিক মতন খাবার দেয় না, পানি দেয় না, কিন্তু মার থেকে বাঁচেছিল, মারে নাই, মার থেকে বেঁচেছিল। পরবর্তীতে 2 দিন পরে ও কয় বাসায় ফোন দেয়, ফোন দিছে, ফোন দেওয়ার পরে ওদের কাছে কল ধরাই দিছে, কয় টাকার ব্যবস্থা হয়েছে, কয় না টাকার ব্যবস্থা হয়নি। এই না কইছে মতন ওরে আবার পিটানো শুরু করছে, টানা ওরে আধা ঘন্টা পিটাইছে। ভাই এমন ভাবে মারে, মারবে না ওরা, মানে একেবারে আপনি মরে যাবেন না, কষ্ট দিব। ওরা পায়ের তালকায় মারে, এইখানে মারে, আপনার পিছনে মারে, কিন্তু ভুলে মাথায় আঘাত করবে না, মুখে আঘাত করবে না।
এই হাড্ডিতে মারবে, আপনার পিঠে মারবে, পেটে মারবে, পায়ের তালকায় মারবে, মানে কষ্ট দিবে, অনেক কষ্ট দেয়। তো আধা ঘন্টা মারার পরে কয় বাবা আমার একটা দিন সময় দে, তো টাকা আমি ব্যবস্থা করে দিতেছি। এই কথা বলছে মতন, মারছে আধা ঘন্টা মারার পরে। ভাই ওরাও তো মানুষ, হয়তো বা ওরাও অমানবিক অত্যাচার করে, ওদেরও তো ভাই একটা হয়রানি আছে, হয়রান হয়ে গেছে দেখে মারা থামাইছে। ও বলছে যে ভাই এরকম হয়রান হয়েছে দেখে আমার মারা থামাইছে, নাহলে আরো মারতো আমার। হয়তো বা আধা ঘন্টা মারছে, ওরা আরো বেশি মারতো। ওই হয়রান হয়েছে দেখে ওই থেমে গেছে, মানে কি মারা মারছে, একজন মানুষ মাইরা হয়রান হয়ে থেমে গেছে। আর যে মাইর খায় তার কি অবস্থা হইতেছে, কয় ভাই এমন ভাবে মারতো একটু চিল্লানো দিতে পারতাম না, মুখের মধ্যে কাপড় ঢুকায় তারপরে মারতো যাতে আওয়াজ না হয়, এরকম করতো। তো যখন বলছে যে কয় বাবা আমার একটা দিন সময় দে, তোদের টাকা পরিশোধ করে দিব, তখন মাইর থামাইয়া ওরে নিয়ে গেছে। ও আর হাইটটা যেতে পারে না, ওর এইভাবে উস্কাইয়া দুই কাঁধে মানে টেনে টেনে নিয়ে গেছে। মানে এমন ভাবে মারছে, একটু পায়ে যে পাড়া দিবে সেই শক্তিটা নাই ওর। পায়ের তালকা মেরে মনে করেন পায়ের তালকা ফাইটে রক্ত পড়তেছে ঝরঝর করে, এই অবস্থা। পরে একদিন পরে বললো যে কয় ভাই প্রায় 6 লক্ষ টাকা এদিক ওদিক কইরা জোগাড় করছে, 6 লক্ষ টাকা দিছে। দেওয়ার পরে বলতেছে কয় তোর থেকে চাইছি 30 লাখ টাকা, তুই কেন 6 লক্ষ টাকা দিছিস? কয় বাবা দেখ, আমার কাছে যা ছিল সবকিছু বেচে আমি দিছি বাবা, আমার আর কিছু দেওয়ার না তৌফিক নাই, আমি কেমনে দেবো ক? এই কথা কইছে মতন। কয় তোর থেকে 30 লাখ টাকা চাইছি, তুই মাত্র 6 লক্ষ টাকা দিছিস, তোর পোলারে তো মাইরে এলাম আমরা, এত কম টাকায় তো তোর পোলারে আমরা ছাড়ুম না। তো এই কথা কইছে মতন, ওর বাপ পরিবার আবার সময় নিছে, কয় আমার আর একটু সময় দে, আমি ব্যবস্থা করবো, আমার পোলারে মারিস না, তো টাকা আমি দিমু, আমার একটু সময় দে, আমার পোলারে মারিস না। এইভাবে প্রায় 21 দিন চলছে। যেদিন টাকা দেয় ওই দিন মারতো না। আর ও বলছে যে ভাই 21 দিনের মধ্যে ওরে 15 দিনই মারছে, মানে পুরো হাড্ডি হাড্ডি করে ফেলছে, এমন মাইর মারছে ওরে ভাই। 15 দিন মারছে, মারার পরে টাকা প্রায় আপনার 24 লাখ 25 লাখ টাকা দিছে। দেওয়ার পরে এখন মাফিয়ারা ওরে আর মানে যেহেতু 25 লাখ টাকা নিয়ে নিছে, 30 লাখ চাইছে, 25 লাখ নিয়ে নিছে, তো এখন ওরে ছাইরা দিবে। এখন কোথায় ছাড়বে, কোথায় ছাড়বে এখন লোক পায় না। আমার যে দালাল আছে, মানে আমি যে দালাল ধরে আসছি, ওই দালালের সাথে কেমনে জানি যোগাযোগ হয়েছে মাফিয়ার। দেখেন ওদের সাথে ওদের লিঙ্ক আপ আছে, ওদের সাথে যোগাযোগ হয়েছে। যোগাযোগ হওয়ার পরে বলতেছে কয় এরকম একটা লোক ছাইরা দিব, নিয়ে আপনার কাছে রাখবেন। বুঝতে পারছেন, এই কথা বলছে। তো এরকমই আপনার 21 দিনের মাথায় আমাদের দালালের কাছে এনে, দালাল গেছে ওরে আনতে, আনার পরে ও আমাদের দালাল দেখা ও গেছে আরো ভয় পায়, কয় আমার কি আবার বেচে দিল না। আর আমাদের দালাল দেখতে ভাই ওরকমই, মানে ওই যে ভাই আপনার নেশা নেশা ইত্যাদি করে না, অনেক বাজে অবস্থা দেখতে। ও দেখতেও তো কয় আমার কি বেচে দিল না, প্রথমে সামনে যায় না, যদি বেচে দেয়, যদি বেচে দেয়। পরবর্তীতে আস্তে আস্তে সাহস করে গেছে, যাওয়ার পরে যখন রুমে আনছে, ওই রুম দেখেও ভয় পেয়ে গেছে। এইরকমই তো আমার, তো এরকম রুমে টর্চার করছে, এরকম রুমে তো আমার মারছে। পরবর্তীতে আমাদের দালাল বলছে যে তুমি ভয় পেও না, তুমি ভালো জায়গায় আসছো, তোমার যে দালাল আছে সে আমার কাছে দিছে তোমারে, তুমি টেনশন করো না। পরে ভাই তার জীবন কাহিনী কইলো, এই সে জীবন কাহিনী, এই কথাটা আমি মিস করে গেছিলাম, এখন মনে পড়লো তাই বললাম। পরবর্তীতে আমাদের গেম করে নিয়ে আসছে, তার কষ্ট দেখে ভাই তখন আমরা মানে আফসোস ভাই, কি কম ভাই, কই আইছে, এতগুলো টাকা দিয়ে আসছি, জীবনে জীবনে কোনো একটু নিশ্চয়তা নাই। প্লাস আমাদের তো মানবিকতা কি তা তো ভুলেই গেলাম, পশুর থেকেও খারাপ ব্যবহার করে। তাই এইভাবে আমরা ভাই আফসোস করতাম, আফসোস করা ছাড়া আর কিছু করা ছিল না। এইভাবে আফসোস করতে করতে ভাই ওইখান থেকে আসলাম গেম করে। গেম করে আসার পরে দেখি যে গেম হচ্ছে, গেম হচ্ছে, মানে গেম হচ্ছে কিভাবে বুঝলাম, আমাদের যে ছিল আপনার জেলের নিয়ম ছিল, যাদের গেম হবে তাদের এক পাশে ছবি দেখায় দেখায় বসায় রাখতো। তো তাদের মধ্যে আমাদের প্রথমে যে 4 জন লোক গেছিল বলছিলাম, প্রথমে যে 4 জন গেছে জামায়াত আলমের। জামায়াত আলমের মানে তখন বুঝতে পারছি জামায়াত আলম মানে হচ্ছে আলমের লোক কারা কারা, তারা আমাদের এই কথা জিজ্ঞাসা করছে। আমাদের দালাল তো বইলা দিছে যদি জিজ্ঞাসা করে তোমরা কাদের লোক, বলবো আলমের লোক। কিন্তু তখন আমরা বুঝি নাই, তাই বলতেও পারি নাই। যাক আলহামদুলিল্লাহ, না বুঝা ভালো হয়েছে, কেন হয়েছে তা বলতেছি। ও যায় দেখি যে গেম হবে, গেম গেম দেওয়ার জন্য তাদের বসায় রাখছে, এই 4 জনও ওইখানে আছে। তো আমরা যাওয়ার পরে নতুন হাওয়াও কিছু বুঝি নাই, সবকিছু রেখে একজন লোক আইসা বলতেছে তোমরা এখানে ঘুমাইবা। এমন না যে ভাই আমাদের জন্য পালঙ্ক বিছায় রাখছে, এরকম কিছু না, জাস্ট একটা ফর্ম ছিল আর একটা কম্বল দিছে ভাই, কতদিনের অদোয়া কি না কি আবি যাবি সব ভাই, গন্ধ বিচ্ছিরি,
এখন ভাই ওই সবের দিকে তো আর নজর দিয়ে লাভ নাই, ওইগুলো তো ভাই জীবনের নিশ্চয়তা নাই, এখানে যা দিবে ওই আঙ্গ কাছে আমার ভাই খরচ হয়ে যাবে, অমৃতের মতন লাগবে। এমনি ঠান্ডার মধ্যে গেছি লিবিয়া, তখন ঠান্ডা ডিসেম্বরে, আপনার ঠান্ডা কনকনে ঠান্ডা, ডিসেম্বর জানুয়ারির মধ্যে আমরা গেছি। তো অনেক ঠান্ডার মধ্যে গেছি। তো যাওয়ার পরে আমাদের বিছানা দিছে, বিছানা যখন দিছে তখন আমরা শিওর হয়ে গেছি যে আজকে আমাদের গেম দিবে না। তো বিছানায় আমরা বসার পরে দেখি যে একটা গাড়ি আসছে, গাড়ি এসে যারা বসেছিল তাদের নিয়ে গেছে। তখন প্রায় 12টার মতো হয়তো বাজে, 12টা 1টার মতো বাজে, নিয়ে গেছে। এখন ক্ষুধা লাগছে মতন প্রথম দিন ভাই গেছি, দিছে আমাদের ভাত খেতে দিছে। ভাত বলতে ভাই ভাতের সাথে আলু ভর্তা ছিল আর ডাল ছিল। আর খাবার দিত কিভাবে, বড় একটা প্লেটের মধ্যে 4-5 জন 6 জন একসাথে খেত, মানে এক লগে মাঝখানে ডাল ঢেলে দিত, আলু ভর্তা দিয়ে দিত, যে যার মতো নিয়ে খেত। প্রথম দিন গেছি, দুপুরে খাইছি আলহামদুলিল্লাহ ভালো। পরে রাতে আপনার খাবারের সময় হয়েছে, রাতে আপনার আনছে পাস্তা না জানি ভাত আনছিল, সেম ডাল দিয়েই খাইছি। খাওয়ার পরে এখন তখন 8টা 9টা বাজে, খাবার দিয়ে দিছে তাড়াতাড়ি। খাবার পরে এখন সবার সাথে কথাবার্তা বলে পরিচিত হইতেছি, সবার জীবন কাহিনী শুনতেছি। একজন আমাদের মধ্যে মানে এমন একজন ছিল, তার সাথে পরিচয় হয়েছে। এই পর্যন্ত 5বার ধরা খাইছে সে, 5বার ধরা খেয়ে এখনো লিবিয়াতে। পরে জিজ্ঞাসা করছে যে ভাই কত টাকা গেছে, কয় আমার এই পর্যন্ত 70 লাখ টাকা চলে গেছে। 70 লাখ টাকা চলে গেছে, পরিবার থেকে যায় একজন পিছনে 70 লাখ টাকা চলে গেছে। আর মাইর তো ভাই ফ্রিতে, মায়ের কথা আর কি কমো। তারা ভাই বলে ভাই মায়ের খাইলেও খাইছে, জীবন লই এত বাঁচছে, তারা এই কথা বলে। তারা মাইটারে প্রাধান্য দেয় না ভাই, কিন্তু জীবন থেকেই লাভ কি, এতগুলো টাকা চলে যাচ্ছে। তারপরেও ভাই আসবে কিনা গ্যারান্টি, আসবে কিনা গ্যারান্টি নেই। সে ভাই আসছে কিনা এখনো আমি শিওর জানি না, সে তো বহুত আগের কথা। পরে তার জীবন কাহিনী বললো, কইলো ভাই এরকম বিক্রি করে লাইছে। ভাই কাহিনীটা পুরো মনে নাই তাই বললাম না, টাকার অঙ্কটা মনে ছিল। তারপরে বললাম যে ভাই এত টাকা খরচ করছেন, দেশে কেন যান না? ভাই এত টাকা খরচ করছি, দেশে যাই কি আর, এতগুলো টাকা তো এইভাবে আসেন, কিছু তো টাকা দিতে হয়। পরিবার তো আমার পুরো নিঃস্ব কইরা, তারা নিঃস্ব হয়ে আমারে বাঁচাইছে। এখন আমি যদি দেশে চলে যাই, তারা তো পথে বসবে, রাস্তায় বসবে, এই ভয়ে ভয়ে সে যায় না। তো 5বার গেম দেওয়ার পরও সে যেতে পারে না, এখনো তার কথা জানি না যেতে পারে কিনা। পরবর্তীতে আপনার 1 দিন চলে যায়, 2 দিন চলে যায়, 3 দিনের মাথায় যে গেমটা হয়েছে, ওই গেমটার কথা জিজ্ঞাসা করছি, তারা বলতাছে মানে যে লোক আছে তারা বলতাছে ইনশাল্লাহ গেম হয়েছে। কিন্তু আমরা বিকালে জানতে পারি কি ওই বোর্ড ধরা খাইছে, এই বোর্ড ধরা খাইছে। তো ভাই আমরা একটু কি আল্লাহর কাছে শুকরিয়া আদায় করছি, প্লাস মনও খারাপ ছিল। কারণ আমরা যদি কথা বুঝতাম, ভাষা বুঝতাম, তাহলে কিন্তু ওই বোর্ডে আজকে আমরা থাকতাম। কারণ আমাদের প্রথমে বলছে কি জামায়াত আলমের লোক কারা কারা, ওই দিন ভাষা বুঝি নাই বিধায় আল্লাহ আমাদের রক্ষা করছে। মানে আল্লাহ আমাদের সহায় ছিল প্রথম থেকে, ইনশাল্লাহ সহায় ছিল বিধায় আমরা আসতে পারছি। আল্লাহ সহায় থাকলে, না থাকলে হয়তো আসতে পারতাম না। সাথে ওই 4 জন লোক ধরা খাইছে, আমাদের যে দালাল আছে সে দালালের লোক। ধরা খাওয়ার পরে তখন বুঝতে পারছি ধরা খাইছে। এখন ভাই ওই দিন তো আর খাবার দাবার কিচ্ছু দেয় না, রাত্র প্রায় 12টা বেজে গেছে, দুপুরের খাবার তো দেয়ই নাই। আর আপনার পানি দিত, সেই পানি মনে করেন যে আপনার 6 জন 7 জন মানুষকে 3 লিটার পানি দিত, 2 লিটার পানি দিত, তা দিয়ে সারাদিন খাইতে হতো, বুঝতে পারছেন। তো ওই দিন আপনার 12টা বেজে গেছে, খাবার দাবার কিছু দেয় না। পরে একজন আসছে যারা তত্ত্বাবধানে আছে, ওর নাম ছিল হচ্ছে মোহাম্মদ। ও আয়সা বলতেছে যে রান্না করতে যাও, আমাদের রান্না করে খেতে হইতো। তো আমাদের যে রান্না করতো মানে আপনার গেম ঘরের দায়িত্বে যারা থাকে তারা, সে যাইতো, 2 জন যাইতো তার সাথে, রান্না বান্না করতো। করার পরে ভাই ওই দিন দেখেন কি হয়েছে, একই তো বিপদ। এর মধ্যে গ্যাস আছে, যে গ্যাসে রান্না করতো, গ্যাস প্রায় শেষের দিকে। এখন কি করবে সে, রান্না তো করতে হবে, কারণ এতগুলো মানুষ, 40-45 জন মানুষ একটা জেলের মধ্যে আমরা। তো সে কষ্ট বিষ্ট করে রান্না করছে, ভিডিও করে নিয়েছে যে কিভাবে রান্না করছে। আপনার ছোট যে গ্যাসের চুলা থাকে তার উপরে বড় পাতিল বসাইয়া সাইড দিয়ে বাঁশ গেড়ে মানে কাঠ গেড়ে ওইভাবে ধরে ধরে রান্না করছে। এখন খিচুড়ি রান্না করছে ভাই, চাল অর্ধেক কাঁচা অর্ধেক রান্না হয়েছে। এখন ভাই যা পাইছে ওই তাঙ্গ কাছে অমৃত, জীবন বাঁচানোর জন্য ওই অমৃত। তো ওই খাইছি কোনো মতে, কিছু করার নাই। আর আমাদের কাছে যে শুকনা খাবার ছিল ভাই, শুকনা খাবার, আমরা বাঙালি, মাছে ভাতে বাঙালি, কিছু করার থাকে না, আমাদের ভাত খেতেই হয়।
তো শুকনা খাবারে আমাদের মন ভরতো না, মন কি ভাই প্যাডই ভরতো না। তখন যে ছিল ভুল, মানে যা দে তাই খাবো। যে অবস্থায় ছিলাম জীবনে ঝুঁকি সম্পূর্ণ, আর মন পেট দিয়ে কি করুন তখন, মানে যা দিত ইয়া খেয়ে বাস্তার লেগে যেত। তো ওই দিনে এরকম হয়েছে। পরের দিন আপনার কি করছে, আর পানি দেয় নাই আমাদের। পরের দিন কেউরে পানি দেয় নাই, 41টা মানুষ কেউরে পানি দেয় না। এখন পানি দিস না তো পানি তো খেতেই হবে। পরবর্তীতে কি করলাম, আপনার যে বাথরুম আছে, বাথরুমের পানি বলতে ভাই ওইখানে মানে আমাদের মানে বাথরুম করার পর ধোয়ার জন্য মানে পানির ব্যবস্থা ছিল টিউবওয়েল থেকে, ওই টিউবওয়েলের পানি এনে খেতে হয়েছে। কি করবো ভাই, উপায় নেই ভাই। খেতে হয়েছে বলতে ভাই অল্প খাইছি যাতে জীবনটা বাঁচে, কারণ পানি শূন্যতা অনেক বাজে অবস্থা। 3 দিনের বেশি পানি না খেলে বাঁচতেও পারবো না, তো এই ভয়ে কই একটু এলেও খাইতে হবে পানি। তো একটু পানি খাইছি ভাই, বাথরুম থেকে পানি এনে খাইছি, এই কথা ভাবলেই তো এখন কেমন লাগে। আর তখন তো ভাই এগুলো টেনশনই ছিল না, তখন ছিল জীবন বাঁচানোর খরচ তো জীবন অনেক। বাঁচানো খরচ, জীবন বাঁচানো খরচ। ওই দিন 4 দিনের মাথায় আর কোনো আসে নাই আপনার, খাবার দাবার কিছুই দেয় নাই তখন। ওই দিন আর খাবার দাবার আমাদের কিছুই দেয় নাই, এমন না যে ওই দিন তো দিছিল আপনার 12টা বাজে, ওই দিন খাবার দাবার কিছু দেয় নাই। পরের দিন আমাদের যে দালাল আছে সে ফোন দিয়া বলে যে আজকে তোমাদের গেম হবে, রেডি হও। এই কথা যখন বলছে তখন কইছে যে যা হওয়ার হবে, এই আজব খানার তো বাসু। তো রেডি হয়েছি, রেডি হওয়ার পরে তখন প্রায় 12টা বাজে আমরা রেডি হয়েছি। রেডি হওয়ার পরে যে লোক আছে তত্ত্বাবধায়ন আছে তারা আইসা বলতেছে যে জামায়াত আলমের 4 জন, অন্যান্য যারা আছে তাদের সব 4 জন, দলের নাম সব বলবো না। দালালের নাম ধরে লোক নোক নিয়ে প্রায় আমরা 31 জন লোক এক জায়গায় হয়েছি, 31 জনের মতো। তো কি করতো দেখেন, এখানে নিয়ম ছিল ওদের, একজন করে ছবি দেখতো, একজনের সাইড করতো। এইভাবে আমাদের ছবি দেখে সাইড করছে, করার পরে যাদের গেম হবে তাদের এক লাইনে বসায় রাখতো। তো আমরা বসেছিলাম, বসার পরে তখন প্রায় 12টা বাজে, 12টা থেকে 1টা বাজে, কেউ তো আসে না নিয়ে যাওয়ার জন্য। তো এখন আমরা নামাজের সময় হয়ে গেছে, আমরা নামাজ পড়বো, ভয়ে নামাজ পড়ি না, যদি নামাজ পড়া অবস্থায় ইয়া নিয়ে যায় তখন তো আমরা যেতে পারবো না। এই ভয়ে ভয়ে প্রায় 2টা বেজে গেছে, দেখে কেউ আসে না, তখন যে আর যার মতো নামাজ পড়ছে। পরবর্তীতে 2টা থেকে আপনার 3টা, 3টা থেকে 4টা, 4টা থেকে 5টা, 5টা থেকে 6টা, কেউ তো আসে না। কি করবো, কেউ আসে না, আমরা ওইভাবে বসে আছি আশায় আশায়, যেহেতু বলছে তারা গেম হবে। আর আমরা হচ্ছে এখানে একটা মোবাইল যেহেতু চালাইতে পারতাম, মোবাইলের কথা তো ভুলেই গেছি ভাই। গেম করে হচ্ছে আপনার মোবাইল দিত প্রতিদিন 10 মিনিট, 5 মিনিটের জন্য মোবাইল দিত, এর বেশি মোবাইল দিত আপনি তো না। দিত ভাই, আমারে তো মোবাইল ধরতে দিত। 5 মিনিটের মতো মোবাইল দিত, তাও আবার রূপ ব্যবহার করে নিয়ে যেত। কিছু করার নাই। আর আমাদের সাথে ভাই গেম করে অনেক খারাপ ব্যবহার করছে, তাও বলি, মনে পড়ে না ভাই, অনেক আগের কথা তো, একটু বলে বলে গেছি, তাই একটু পিছন থেকে কাহিনী বলি। তো আপনার কি হয়েছে, আমরা যখন ঢুকছি, আমরা ঢুকছিল অন্য দালালের গেম করে, বুঝছেন, আমাদের যে দালাল তার গেম করে ঢুকি নাই। তো আমাদের দালালের মাত্র আমরা 3জনই ছিলাম, আর অন্যান্য দালালের লোক ছিল প্রায় আপনি 30 জন প্লাস 10 জন, এইভাবে অন্যান্য দালালের মিক্স করা ছিল। তো আমরা কি হয়েছে, প্রথম 2 দিন যাওয়ার পরে খাবার দিছে, তৃতীয় দিনের মাথায় একবেলা খাবার দিছে। তাও মনে করেন যে গেম করে তত্ত্বাবধান আছে তারা, সে আমাদের 3জনকে ডাক দিয়ে বলছে, কই দেখো তোমরা তো আমাদের দালালের না, তোমাদের দালালকে বলো আমাদের দালালকে ফোন দিয়ে তোমাদের খাবারের ব্যবস্থা করে। ওদের যে দালাল আছে সে বলতেছে যে দেখ আমরা ওই দালালের লোক কেন খাওয়াবো, ওরাও টাকা দিয়ে আইছে, তোরাও টাকা দিয়ে আছে, অগ কেন ফ্রিতে খাওয়াবো। কি অবস্থা করতেছে, মানে আমাদের 3 বেলার 1 বেলা খাবার দিবে, তাও মানে তাদের ব্যবসা করতে হবে, দালালের এই মানে অবস্থা। ব্যবসা দিয়ে রাস্তা। দেখেন আমাদের দালাল কিভাবে আমাদের মনটা ভাঙছে, ওরে কেমনি বিশ্বাস করুন। তো যার কাছে দিছে, যখন আমাদের বলছে তোমাদের দালালের ফোন দিয়ে বলো, আমরা ওই রকম ভাবে বলছি যে ভাই দেখেন এরকম বলতেছে, আমাদের তো আর খাবার দিবে না, এখন আপনি এই এই যে ওদের যে দালাল আছে তার সাথে কথা বলেন। এখন সে বলতেছে কই আচ্ছা ঠিক আছে আমি বলুম না। প্রথম দিন এমনি গেছে গা, এখন দ্বিতীয় দিন খাবারের দেওয়ার সময় হয়েছে, এখন সে গেম ঘরের লোক এসে বলতেছে তোমাদের দালাল তো আমাদের দালালের সাথে কথা বলেনি। পরে বলছে যে ভাই আমরা তো বলতে বলছি, কই আবার কল দাও, আজকে কল দিয়ে কথা বলো, নাহলে তোমার খাবার সম্পূর্ণ বন্ধ, আমরা কোনো খাবার দাবার কিচ্ছু দিব না তোমার। এখন এই কথা বলছে মতন আমরা ভাই ফোন দিছি, ফোন দেওয়ার পরে বলতেছে কয় আমি বুঝতে পারছি, কয় আমি এই ব্যবসা করি, এখন আমি এক দালাল হইয়া ওর কাছে আমি ছোট হইতে যাম কিনলে, এমন হইলে আমি এই ব্যবসা ছাইড়া দেব।
এই কথা কইতাছে। আমরা যে না খাই আছি, আমরা যে কষ্ট হইতেছে, এটা ওর কাছে কোনো ম্যাটার করতেছে না। ওর কাছে ইগোটা আগে। ওরা কইতাছে আমি কি লেগে ওর কাছে ছোট হইতে যাবো। তিনটা লোকের লেগে আমি ছোট হইতে পারুম না। এরকম হইলে আমি এই ব্যবসা ছাইড়া দিব। এই কথা কইতাছে ও। ওরা তো হ্যাটাম, ও হচ্ছে ওর গেম করে পাঠায় নাকি? ওর গেম করে পাঠায় না, ওর গেম করে রেড করছে বলে, এই কারণে ও আমাদের তো এখানে পাঠাইছে। অন্যজনের একটা গেম করে আছে, টাকা দিত না, খাওয়াইতো। এই তো ভাই টাকা, ওই যে দালাল ছিল মানে গেম ঘরের লোক ছিল, ও বলছে যে ঠিক আছে তোরা তিনজন খাবি, আঙ্গ দালালের কথা কয়ে তোকে তিনজনের খরচ দিয়ে দিতে কইছে। তো শেষ এটা সমস্যা। ভালো কথা কইছে, কিন্তু আঙ্গ দালাল কিভাবে নিছে, কইছে যে ওর কাছে রিকোয়েস্ট করতে হবে। আঙ্গ দালাল নিছে এইভাবে যে ওই যে অন্য দালাল আছে তার কাছে রিকোয়েস্ট করতে হবে আঙ্গ তিনজনের খাবারের লেগে। এখন ও হ্যাডাম দেখা কথা কইতাছে কি, আমি ছোট হইতে পারুম না, তোকে খাবারের ব্যবস্থা আমি করব। তোকে খাবার পাইলেই হয়েছে, খালি বড় বড় কথাই মারাইছে, খাবার তো দেয়ই নাই। পরে আপনার 5 দিনের মাথায় যেদিন গেম হবে ওই দিনই লিভি আসছে। লিভি আইসা আমাদের যে দালাল আসলো, সে ওই লিবির কাছে আপনার ফোন দিয়া বলছে যে দেখ আমার তিনটা লোকের লোক এমন করতেছে। হ্যাঁ, সে লিভি আইসা যে গেম যারা ছিল ভিতরে সবাই যারা আমাদের সাথে একটু রুট ব্যবহার করছে তাদের ধমকাইছে এবং বলছে যে কয় এখানে কোনো অন্য দালাল নাই, আলম নাই, আর ইত্যাদি ইত্যাদি, কার নাম ছিল মনে নেই। সবাই এক, সবাই খাবার সমানভাবে পাইবো, সবাই সমান অধিকার। এই কথা বলছে মতন। পরবর্তীতে লাস্টের দিন যে খাবারের ব্যবস্থা করছে, তো ওই লাস্টের দিন খাইলেই কি আর না খেলেই কি 5 দিনের মাথায়। তো দালালরা ভাই মানে নিজেদের ইগো আগে, আমরা আগে না। আমাদের দিয়ে ওরা টাকা কামাচ্ছে, আমাদের দিয়ে সব ব্যবসা করছে, আমাদের কোনো ই নাই ওদের কাছে, জীবনের কোনো ই নাই। আমাদের কোনো গুরুত্ব নাই, সব ওদের ইগো আগে, ওদের ব্যবসা আগে। এই অবস্থা করছে ভাই আমাদের দালাল দালাল। এমন একটা জিনিস, এটা নিজের ব্যবসার ক্ষেত্রে নিজের ভাইকে বিক্রি করে দেয়। অবশ্যই ভাই। কোনো ই নাই। পরবর্তীতে ভাই কি হলো, 5 দিন গেল গেম ঘরের জন্য, তখন 6টা বাজে নামাজ পড়বে, এখন মাগরিবের নামাজ পড়বে, সেই আগের অবস্থা যে নামাজ পড়া অবস্থায় যদি নিয়ে যায় তখন কি হবে। এভাবে করতে করতে মাগরিব নামাজও গেল, মাগরিব নামাজ পড়ার পরে এসার সময় হলো। খাবার দাবার তো ভাই দেয় নাই, খাবার দাবারের সাবজেক্ট বাদই দিলাম, গেম দিবে ওই টেনশনই তো আমাদের মাথায় ঘুরতেছে। খাবার দাবার দেয় নাই, মাগরিব থেকে এসা হলো, এসার নামাজ পড়ে এখন সবাই আশা আসি যে 12টা বাজে গেমে নেবে, 12টা বাজে গেমে নেবে, 12টা বাজে গেমে নেবে, এভাবে করতে করতে 12টা বেজে গেছে। খবর নাই কোনো, তারা যে আসবে আমাদের নিয়ে যাবে কোনো খবর দাবর নেই। পরে আপনার 12:30টা বাজে, সবার মনোবল গেছে ভাঙ্গা, মনোবল ভাঙ্গা গেছে। বলতেছে যে আজকে আর গেম হইব না, শুধু শুধু আমাদের সময় নষ্ট করছে, আমরা যে যার মতন ঘুমাইতে গেছি। হঠাৎ একজন লোক ঢুকছে আধা ঘন্টা পরে, আমরা তখন শুইবো, ওই সময় একজন লোক ঢুকিয়া বলতেছে তোরা রানতে যা। যখন এই কথা কইছে তখন মনোবল গেছে আরো ভেঙে, তার মানে নিতই না। আমাদের নিতই না, যেহেতু রানতে যেতে বলছে সারাদিনে। তখন প্রায় আপনার 12:30 একটার মতো বাজে, তখন বলতেছে রানতে যা। তো আমাদের গেম করে কয়েকজন জানতো, আরবি জানতো, সে বলে যে আজকে গেম হবে। পরে ও বলতেছে যে কয় দেখ গেম হবে, এমন হইতে পারে ওরা খাইয়াও যেতে পারে আজকে, না খাইয়াও যেতে পারে, এই কথা বলছে। পরবর্তীতে ওই বলার 5 মিনিটের মধ্যে গাড়ি আসছে। গাড়ির আওয়াজ পেয়ে ভাই আমরা যে যার মতন যাই সিরিয়ালে বসে খাওয়া পড়ছি। খুশির খাওয়া। কিসের খাওয়া দাওয়া। পরবর্তীতে একজন একজন করে ছবি দেখায় গাড়ির মধ্যে উঠাইছে। এমন না যে আরামে বসায় নিছে, সিটে একজন করে ওই গরুর মতন, গরু ছাগলের মতন একেবারে ঢুকাইছে। আর ব্যাগ বুক তো সব ফালাই দিছে, গেঞ্জি গুঞ্জি যা পরা ছিলাম ওই, এক্সট্রা গেম কিছু দেওয়ার নিতে সময় পারে কিছু নাই। রাখে না। তারপর ছোট একটা ব্যাগ নিয়েছিলাম, ওই ব্যাগে পরবর্তীতে ফালাই দিছি ডরে, তা বলতেছি এভাবে বসাইছে, লড়তে চড়তে পারি না। যাক ওইয়া ভাই, এটা তো স্বাভাবিক নর্মাল বিষয়, লিবিয়াতে আরামে তো নিবে না আমাদের গাড়ির মধ্যে, ছোট গাড়ির মধ্যে দুইটা গাড়ির মধ্যে আপনার 31 জন লোক ঢুকাইছে। এবার কিভাবে ঢুকাইছে এটা নাই বললাম, ছোট একটা গাড়ি তার মধ্যে 31 জন লোক, দুইটা গাড়ির মধ্যে 15-16 জন কইরা। এইভাবে ভাই, যেহেতু সমুদ্র পাড়ে ছিলাম, আমাদের যেখানে গেম দিতে নিবে মানে যে নদীর সমুদ্রের পাড়ে নিবে, বেশিক্ষণ লাগে নাই, 15-20 মিনিটের মতো লাগছে। 15-20 মিনিট লাগার পরে নামছি, নামার পরে ছোট একটা ঘর ছিল, ওইখানে চুপটি করে সবাই বয়ে থাকবি, বয়া যাওয়ার পরে বলতেছে যে জুতা খোলাই গেল। সবার জুতা খোলা, জুতা পায়ে দেখলে জানি মারবো। আমি কি করছি, জুতা খোলাই সত্যি ফালাই দিছি, করছি বোকামি, জুতা খোলাই সত্যি ফালাই দিছি। এখন দেখি যে অনেকে কেউ জুতা খুললা থইছে হাতে রাখছে। এখন আমার আফসোস করতেছে কি ঠান্ডার মধ্যে জুতা খোলাই এলাম, আমি করুম রাখি। পরবর্তীতে দেখতেছে কার কাছে পোটলা আছে, এই পোটলা দিয়ে ওরা হাত থেকে নিয়ে ফালাই দিতেছে, দিয়ে না দিত তারে মাত্র, কিন্তু সবাই দিয়ে দিছে। আমার এখানে ছোট একটা ব্যাগ ছিল, ওই ব্যাগটা আর দেখে নাই, কালো ব্যাগ ছিল দেখে। পরবর্তীতে ওইখান থেকে কয় সবাই দৌড় দেয় একসাথে, এক দৌড়ে আমাদের সমুদ্রের পাড়ে নিয়ে আসছে। সমুদ্রের পাড়ে নিয়ে এসে সবাই, কতটার সময় আপনারা দৌড় দিচ্ছেন ওই জায়গায়? ওই দৌড়টা আনুমানিক প্রায় আপনার আনুমানিক 3 মিনিটের মতো ছিল, আনুমানিক অল্প। অল্পই আমরা মানে। দৌড় পারছি আপনার 12টার থেকে শুরু করছি,
6:30 যা সাগর পাইছি। এত দূরে? এত সারা দিয়ে সারা রাত এক টানা দৌড়। পিছনে খালি একটা বাবা, গাড়ি আর বাড়ির ঝাঁকুমা হাকুমা, তখন পুলিশ আসছে তাড়াতাড়ি চল। এটা কি অবস্থা কোন ভাই, আমরা তো তাহলে। যারা একটু মোটা কাটা তারা তো টান টান হয়ে শুয়ে পড়ছে ভাই, বিশাল বিশাল পাথর, হ মানে ভাই, দৌড়ানো পারা যায় না। তো মনে করেন যে যারা একদম শুয়ে পড়ছে তারা টান দিয়ে গাড়ি তুলছে। আর আমরা হয়তো বা ভাই, আমরা একেবারে রাতের বেলা বের হইছি, একটার দিকে বের হইছি। তো এই কারণে হয়তো বা আমাদের দৌড়টা একটু কম দিতে হয়েছে, মানে 3-4 মিনিটই হবে। দৌড় দেওয়ার পরে সমুদ্রের পাড়ে আইসা বসেছিলাম প্রায় 15-20 মিনিট, এখানে বসেছিলাম। তারপরে আবার চেক দিছে যে কারো কাছে ব্যাগ বুক কিছু আসেনি, চেক দিছে। পরে আমরা ভাই যে যার মতন। ওইটা চেক দেয় কিসের জন্য বারবার, আপনার যদি কারোর কাছে ফোন থাকে, যদি খবর দেয় যে গেম হচ্ছে এই জায়গাটা, পুরো লোকগুলা ধরে অ্যাটাক দিবে। তো হুম, সমস্যা না, ওই জন্য বিশ্বাস করে না সবকিছু তাও হতে পারে ভাই, শিওর জানি না। পরে 15-20 মিনিট বসার পরে কি হলো, দূরে থেকে দেখি যে আওয়াজ হচ্ছে কিসের জানি। পরবর্তীতে একটু সামনে আসছে মতো বুঝছে যে সিবোর্ডের আওয়াজ হচ্ছে। আর বোর্ডটা ভাই দেখার পরে গান্ধারও শেষ। গেম দেওয়ার ভাই ইচ্ছা সব মরে গেছে। হাসতাছি ভাই, মানুষ কষ্টে হাসে আর আমি কি দুঃখ বলবো করে, ভাই, হ্যাঁ। দুঃখ প্রকাশ করে আসতেছি। এখন হয়তো বা তো ওই অবস্থায় তার হাসি আসে নাই, মানে ভোট দেখে ভাই গেম দেওয়ার ইচ্ছা মরে গেছে। এখন বাধ্য হইয়া দিতে হয়েছে, মানে ছোট একটা বোট। আমি বলি বাংলাদেশের সি বোট আছে না আপনার, দেখেন না আপনার নদীর মধ্যে চলে, ছোট নদীর মধ্যে যে স্পিড ছোট বোটের ছোট মতো। স্পিড বোট গুলো চলে, ওইগুলো। এমন না যে বিশাল বোট, সর্বোচ্চ গেলে আপনার যদি বসে দুই পাশে আপনার 20 জন মানুষ বসতে পারে, এটুকু একটা বোট। তো ওই বোট দেখে ভাই কিছু করার নাই, এখন আইসি গেম দিতেই হবে। তো বোট দেখে তো আমার ইচ্ছা মরে গেছে। এখন তারা কি করতেছে দেখেন, এখানে কি অমানবিক ব্যবহার করছে আমাদের একজনের সাথে। তারা কি করতেছে, 3-4 জন করে উঠায় উঠায় নিয়ে আপনার বোটে উঠাইতেছে। এমন না যে তারা কোলে করে নিয়ে উঠাইতেছে, আমাদের পানির মধ্যে দিয়ে দৌড়ে যেয়ে আপনার গলা অব্দি পানি হয়ে যায় কারো, মানে যার হাইট অনুযায়ী, কারো গলা অব্দি হয়, কারো বুক অব্দি হয়। তো এইভাবে ধরে ধরে আপনার বোটে উঠছে। উঠার পরে কি করছে একটা লোক, মানে 3 জন যেতে বলছে, ভুলে পিছনে যে চার চার নাম্বার লোকটা ছিল সেও দৌড় দিছে। দৌড় দেওয়ার পরে ওরা বলছে 3 জন, আমরা কেন 4 জন গেছি। তো পিছনের জনরে থামাইয়া প্রথমে ভাই লাথি শুরু করছে বোট দিয়ে, এমন ভাবে মারছে ভাই। পরের দিন সকালে মানে গেম রিসিভ হওয়ার পরে দেখি যে তার এখানে বোটের দাগ, এখানে বোটের দাগ, এখানে বোটের দাগ। এমন বাজে ভাবে মারছে, ওরে মারতেই ছিল যতক্ষণ পর্যন্ত আমাদের না উঠাইছে। ওরে মারে আর থামায় না, ও পা ধরতে যায় ওরে আরো মারে। ওর কাছে একটা ব্যাগ ছিল, ওই ব্যাগটার জন্য ওরে আরো মারছে যে তুই ব্যাগ কেন রাখছস। যখন ওরে ব্যাগটার জন্য মারতেছে তখন আমার বুকে একটা ব্যাগ ছিল, এই ব্যাগের মধ্যে আমার ওষুধ ছিল, অনেক কিছুই ছিল, আপনার মুভ মলম ছিল, ওষুধ ছিল, কিছু শুকনা খাবার ছিল, খেজুর। ওই ভয়ে আমি ওই ব্যাগ ভাই ওইখানে রেখে দিছি। আমি কই আমার ব্যাগ লাগবো না, মার খাওয়া, মায়ের খাওয়া যাবে না লাস্ট আমার। পর্যায়ে। লাস্ট পর্যায়ে আমি চাই না মায়ের খাইতে। ওর মায়ের দেখতে দেখতে পরে আমার সিরিয়াল আইছে। পরে আমি কই ভাই ও আগে দৌড় দিছে দেখে মায়ের খাইছে, যতক্ষণ পর্যন্ত আমার আড্ডা ইশারা না দিব আমি ততক্ষণ পর্যন্ত উঠুন না, আমি এনেই বইয়া থাকুম। পরে দেখি ভাই ভাগ্য ভালো আমার সিরিয়াল বসে 2 নম্বরে, 3 নম্বরেও না, 4 নম্বরেও না। আল্লাহ বাঁচাইছে, 2 নম্বরে সিরিয়াল করে এমন করে যখন করছে আমি দৌড় দিছি ভাই। প্রথমে নামছি হাঁটু পানি হয়েছে, পরে আরেকটু গেছি মা কোমর পানি হয়েছে, পরবর্তীতে আরেকটু গেছি দেখি ভাই বুক পানি হয়েছে। এখন বুক পানি হয়েছে মতন যখন বুড়ো দিয়ে গেছি তখন সাঁতরাইতে হয়েছে, এও দিয়ে পানি হয়ে গেছে। এখন ভাই পরনে ছিলাম, জ্যাকেট সব পরনে ভিজে ছিলাম, গেছে। সব ভিজে মনে করেন যে ওজন হয়ে গেছে, দুইটা দুইটা করে বেশি বেশি করে পড়ছে যাতে শীত না করে। এখন ভাই ভোরে উঠবো ভাই, 2 হাত দিয়ে আমি নিজের উপরে উঠাইতে চাই, পারি না। এমন ভাবে 3-4 বার ট্রাই করছি মতন। বোর্ডে একজন পাকিস্তানি ছিল, সে আমার টান দিয়ে উঠাইছে আর আমি 1 হাত দিয়ে ধরে উঠছি। উঠানোর পরে ভাই বোর্ডে এমন ভাবে বসাইছে, মানে যেভাবে বসছি লড়ার ওইভাবেই, কিছু নেই। একটু লড়তে পারলাম না। আর আমি ভয়ে লড়ি নাই, কারণ ওদের হাতে ভাই বন্দুক ছিল, বন্দুক নিয়ে আমাদের বোর্ডে ছিল একজন, মানে যখন আমাদের উঠাচ্ছে। ওদের লোকও পানিতে ছিল, 2 জন পানিতে ছিল। তো যখন উঠাইছে, উঠানোর পরে আপনার যেভাবে বসাইছে ওইভাবে বসেছিলাম, আমি এদিক ওদিকও তাকাই নেই। সবাই উঠানো শেষ হয়েছে মতন, যারে মারতেছে আমরা শিওর জানি না যে তারে উঠাবে কি উঠাবে না, আমরা ভাবছি হয়তো বড় আজকে আর গেম দিব না, ওরে খালি মারবে। পরবর্তীতে আপনার বোট চলার প্রায় 3-4 ঘন্টা পরে ওরে আমি দেখছি যে বোটের মধ্যে আছে, তখন বুঝতে পারছি। পরে আমাদের উঠানোর পরে বোট ছাড়ছে, ওই বোটের মধ্যে যাদের মাধ্যমে আমরা আইছি, এখন তাদের নামটা হচ্ছে ভাই যে আপনার পোস্ট গার্ড আছে না লিবিয়ার, কালাবুশ বলে যাদের, তাদের আন্ডারে ছিলাম আমরা। তাদের থেকে আমরা গেম দিছি, এবং আমরা কার গেমে আসছি এটা কি নাম ছিল কইতারি না, আলী নাকি কইতারি না, মানে কয়েকটা আছে আপনার, হাইটেম আছে, আলী আছে, এটা সঠিক আমার নাম জানি না, কার গেমে আসছি মনে নেই, ভুলে গেছি।
তো একটু জানি যে কালাবশের আন্ডারে আসছিলাম আমরা। তো তারা কি করছে, প্রথমে আমাদের একটু দূরে যাওয়ার পরে তাদের একটা নৌকা ছিল, ওই কাঠের বোট যেটা বলে, তাদের কাঠের বোট ছিল, ওইখান থেকে আমাদের ড্রাইভার তারপরে তেল ইত্যাদি দিছে। দেওয়ার পরে এইভাবে মনে করেন যে ওদের আন্ডারে আমরা তিউনিসিয়াস সাগর পর্যন্ত ওদের আন্ডারে আসছি। হ্যাঁ, কালাবশের আন্ডারে আসছি। আসার পরে আমাদের যে ড্রাইভার আছে, ওই ড্রাইভারের কাছে ভোট দিয়ে বলছে, আর কম্পাস দিয়ে দিছে, আর ড্রাইভার তো জানে যে কোন দিক দিয়ে যেতে হবে। তো কি করছে, আমাদের ড্রাইভারের কাছে দেওয়ার পরে ড্রাইভার একটু আস্তে আস্তে চালাইছে। চালাইছে মতন ওরা ভোট চালাইয়া জোরে জোরে আইসা কয়, ভোট তুই ভোট থামা। থামানোর পরে ওরা থামড়াইছে, কয় তুই এত জোরে জোরে আস্তে আস্তে চালাইতেছিস কেন, জোরে জোরে চালা। এমন ভাবে থাপড় দিছে ভাই, আমরা শব্দ পাইতেছিলাম। তো এই কথা যখন বলছে, তখন ড্রাইভার থাপড় খেয়ে জোরে জোরে ভোট চালাইতেছে। হঠাৎ দেখি ভাই একটা ভোট সামনে। আমি তো অবাক, কই কিরে এই ভোটকার। আমরা দেখা আমাদের ড্রাইভার কি করছে, ভোট দিছে থামাইয়া। আমরা ড্রাইভারে ভাই, আমরা আরবিক পারি না, টুকটাক ইংরেজি পারি আলহামদুলিল্লাহ। আমি তো ইংরেজিতে বলতাছি, সবাই বলতাছি যা যা ফাস্টার ফাস্টার, জোরে যা জোরে যা, এইভাবে ইংরেজিতে বলতাছি। ও দিছে ভোট থামাইয়া, আমরা গেছি ভয় পাইয়া। পরবর্তীতে যখন সামনে আসছে, আসার পরে দেখি যে না, এটা আমাদের লোকই কালাবশী। পরবর্তীতে কি করলো, তেল দিছে, আপনার তেল দিয়ে দিছে প্রায় 7-8 গ্রাম না কত গ্রাম দিছে গুনি নেই। তাহলে তো দাম নাই নিবে। তেল দিয়ে দিছে আপনার। তেল দেওয়ার পরে ওইখান থেকে শুরু হলো আমাদের ইটালি আসার জার্নি। তো তিউনিসিয়া পার হইছে। এখন সব হচ্ছে ড্রাইভারের কাছে, যদি ড্রাইভার আমাদের নেয় আমরা যেতে পারবো, না হলে আমরা যেতে পারবো না। এইভাবে আপনার রাত্র প্রায় 1 ঘন্টা 2 ঘন্টা 3 ঘন্টা যায়। যখন হালকা দেখি যে সূর্যের আলো উঠছে, তখন আমি একটু ভাই স্বস্তির নিঃশ্বাস কেন ফেলছি, কারণ আমার আশেপাশে যারা বসা ছিল তারা একজন সাইডে উঠে গেছে। তো আমি একটু আরামে ছিলাম। আর প্রথম 3 ঘন্টা ভাই আমার পা হাত পুরো অবশ হয়ে গেছিল, মানে একটু বোধ পাইতেছিলাম না। আর আমারে বসাইছিল বোর্ডের পিছনে, আর বোর্ডের পিছনে হচ্ছে আপনার সি বোর্ডের পিছনে পানি ওঠে। তো একই তো ঠান্ডা, নিচ দিয়ে ভিজতেছি, উপর দিয়ে আপনার সমুদ্রের পানির আসতেছে, ঢেউ আর গেলা আসতেছে, সিডা আসতেছে পানির। তো পুরো শরীর চুপচুপে ঠান্ডা, এইভাবে এইভাবে কাঁপতাছি। ভাই শীত তখন আমার কাছে কোনো ইম্পর্টেন্স ছিল না, ইম্পর্টেন্স ছিল যে আল্লাহ আল্লাহ করে যাইতে পারিনি, পৌঁছাইতে পারিনি ভাই। কি বলবো, আমি আমার লাইফে মনে হয় এতবার দোয়া ইউজ করি না আমি বোর্ডে থাকতে যতবার পড়ছি ভাই। হাসি আসতেছে, কি বলবো ভাই। আমি মানে ভয়ে আমি মাথা উঁচু করি নাই, খালি এইভাবে মানে এইভাবে মাথা হাত পা এক জায়গায় করে দোয়া ইউজ করতেছি। আর নিচ দিয়ে তো ভিজতেই আছে, আমার পুরো শরীর ভিজে গেছে। আমার পা মনে করেন যে যখন রিসিভ হয়েছি, আমার হাত পা পুরো সাদা হয়ে গেছে। আপনার পানিতে, ঠান্ডা পানিতে ভিজলে যেরকম একটা খসখসে সাদা হয়ে যায়, পচে ধরা যায় না, ওই রকম হয়ে গেছে। তো দোয়া ইউনুস ভাই কতবার পড়ছি, না হলে মনে হয় 1 লক্ষ বার আমি দোয়া ইউনুস করে লাইছি। তো আল্লাহ রহমত করছে, আপনার তখন প্রায় 0 পয়েন্ট পার হয়েছে। পার হওয়ার পরে যখন ইন্টারন্যাশনালে ঢুকছি, দেখেন আমাদের ড্রাইভার আমাদের কি করছে। ইন্টারন্যাশনাল ঢোকার পরে ওরা বলতেছে ইঞ্জিন একটা নষ্ট হয়ে গেছে। ইঞ্জিন নষ্ট হয়ে গেছে, ঠিক আছে মানলাম, কই তোরা ঠিক কর। ঠিক করতে যাই 1/2 ঘন্টা পার করে লাইছে, ইঞ্জিন ঠিক করতে পারে। এখন আমরা বাঙালি সবাই গেছি রেগে, কই তোর ইঞ্জিন ঠিক করা লাগবে না, তুই এক ইঞ্জিন দিয়ে চালা। এখন এক ইঞ্জিন দিয়ে চালাইতেছে ভাই, আমাদের বোর্ড দিচ্ছে 250-250 ইঞ্জিন। যদি একটা দিয়েও চালায় অনেক জোরে চলবে, দুইটা দিয়ে তো অনেক জোরে, একটা দিয়ে তো একটু হলেও জোরে চলবে। তো এমন ভাবে চালাইতেছে ভাই, 40, 45, 30-এর গতিতে চালাইতেছে। এটা দেখে বলতেছি যে তুই এত আস্তে আস্তে চালাইতেছিস, জোরে জোরে চালা। ও আমাদের বলতেছে, ড্রাইভার বলতেছে, কয় দেখ জোরে চালাইলে ইঞ্জিন নষ্ট হয়ে যাবে, এসে তোরা যাইতে পারবি না। এই কথা বলছে মতন ভাই। এখন আমরা কি করব, আমরা বোর্ডের ব্যাপারে অত কেউ জানি না। আর আমি এই কথাগুলো কেন বলতেছি, কারণ আমাদের বোর্ডে যারা ছিল, আমরা আগে থেকেই একজন লোক ওদের সাথে বসায় রাখছি যারা আরবি পারে, যে ওরা কি কয় আমাদের বলবে। আর আমিও পিছনে যেহেতু ছিলাম, ড্রাইভারের পাশেই ছিলাম, তো ওদের জিজ্ঞাসা করতাম, ও যা ওরা কিছু বললে আমি ওরা জিজ্ঞাসা করতাম যে কি বলছে। ও বলতো, পরে আমি সবাই জানাই দিতাম। তো এই কারণে আমি এভাবে বলতে পারতেছি। তো এইভাবে কি করলো ওরা, ইঞ্জিন তো ঠিক হয় নাই, 1/2 ঘন্টা পার হইলো, একটা দিয়ে আস্তে আস্তে চালাইতেছে। চালাইতেছে ঠিক আছে চালা। ওরা কি করে ভাই, কতক্ষণ এরকম করে, কতক্ষণ এরকম করে, এরকম করে, এরকম করে ইন্টারন্যাশনাল। হ্যাঁ ভাই, শয়তানি তো ছিল, পরবর্তীতে বুঝতে পারছি। এক জায়গা দিয়ে ঘুরাই চালাইতেছে। এখন আমাদের মাথা তো গেছে গরম হয়ে, তোরা ঠিক আছে, তোরা আস্তে চালাইতেছিস, তোরা এক জায়গা দিয়ে ঘুরাই চালাইতেছিস কি লাগে। ওই মুহূর্তে কি করলো আমাদের যে ড্রাইভার, মেইন ড্রাইভার, দুজন থাকে, একটা হচ্ছে মেইন আর একটা হচ্ছে ড্রাইভারের সহকারী, মানে তেল তুল ভরে দেয় যে। মেইন ড্রাইভার কি করলো, অকি টকি নিয়ে কারে জানি কল দিছে, কল দিয়ে বলতেছে আমরা এমন জায়গায় আছি, আসো।
পরবর্তীতে ওদের কথা শেষ হওয়ার পরে আমি ওই ভাইরে জিজ্ঞেসি যে ভাই কি বলছে, ভাই আমাদের আমাদের লোকেশন আইএম রে জানাই দিছে। এই কথা যখন বলছে তখন আমি সবাই জানাই দিছি মতন সবাই গেছে রেগে ওদের মেরে ফেলবে, ওদের খুন করে ফেলবে। একজন যায় ওদের মারতে, একজন ঘুষি দিতে যায়, একজন ব্লেড নিয়ে যায় আর ভয় দেখাইতেছে, মানে আরবিতে বলতেছে যদি তোর আঙ্গ বেঁচে দিস তোকে আমি মেরালাম, তোকে আমরা মেরালাম, এই কথা বলতাছি। ওদের ভয় দেখাইছে মতন ওরা বলতাছে আল্লাহর কসম খাই বলতেছে আল্লাহর কসম তোকে আমরা বেছি নাই, তোকে আমরা ইটালি পাঠাই দিই, তোকে আমরা বেছি নাই, তোকে আমরা ইটালি পাঠাই দিই। আমরা কিভাবে বিশ্বাস করি, ওরা মাস্ত্রি, মাস্ত্রি হচ্ছে আপনার বিচ্ছি কি করবো, ওদের কোনো বিশ্বাস নেই, আল্লাহর ওদের নাম দেখ নিয়ে কোনো চলবে। বিশ্বাস নাই। হুম। তো দেখেন কি করছে, আমাদের বোর্ডে পাকিস্তানি ছিল আপনার 17 জন আর বাঙালি ছিল 31 জন, মোট 48 জনের বোর্ড, 48 জন আসছে আমরা। তো পাকিস্তানিরা ওদের কথায় বিশ্বাস করে পাকিস্তানিরা আমাদের সাথে ঝগড়া করতেছে, কয় ওরা আল্লাহর কসম কাটছে, ওরা আঙ্গ বেছে নেই, তোরা টেনশন করিস না। কিন্তু আমরা তো জানি ভাই ওদের আল্লাহর কসমের কোনো দাম নেই। আমরা এটা বাস্তব। পরবর্তীতে ভাই আমাদের জীবন সংকটে, আমাদের জীবন সংকটে তার মানে কি পাকিস্তানি হোক মাস্ট্রি হোক আমাদের বিরুদ্ধে যারা যাবে তারাই আমাদের শত্রু। তো আমরা তাদের বলছি দেখ যদি আঙ্গ বেছে আমরা তো গম গেলাম, আমরা লোকে বেশি, তোরা আঙ্গ লাগে পারবি না। পরে আপনার ড্রাইভারে অনেক ভয়ভীতি দেখাইছি, দেখানোর পরে আল্লাহ ওরে হেদায়েত দান করছে। কি হলো ভাই, হঠাৎ করে ইঞ্জিন ঠিক হয়ে গেছে, দুটাই। দুইটাই ঠিক হয়ে গেছে। একটা নষ্ট হয়েছে, এক পাকিস্তানি নামছে, নামার পরে কি করছে জানি না, কয় ইঞ্জিন দুটোটা ঠিক হয়ে গেছে। ঠিকই ভাই, সর্বোচ্চ ভাই 5 মিনিট চালাইছে। 5 মিনিট চালানোর পরে আমাদের ড্রাইভার বলতেছে যে মিয়া মিয়া আমরা এটা এসে পড়ছি। তার মানে বোঝেন যে কত সামনে থাকতে ওরা আমাদের বিক্রি করে দিতে চাইছে। এবং আমরা যখন ভাই এরকম করছে আমাদের উপর দিয়ে ড্রোন আইছে, ছোট ছোট ড্রোন প্লেনের মতন, মিনিমাম না হলে 4-5 বার ড্রোনটা আসছে। ওইগুলো দেখে তো আরো ভয় পাচ্ছি না যে আইএম কি আসলো নি, আইএম কি আমাদের ধরে নিয়ে যাবে না। আবার দূরে যখন শিপ দেখি ভাই আরো পানি থাকে না আপনার কলিজার মধ্যে, যে এই তো মনে হয় আইএম এসে বললো আমাদের বোট নষ্ট, কাছ থেকে নিয়ে এত যাবে। কাছ থেকে নিয়ে যাবে। তো আলহামদুলিল্লাহ আশেপাশে কেউ আসে নাই, কিন্তু সত্য ঘটনা ভাই পরে জানতে পারছি যে আসলে আমাদের বিক্রি করে দিতে চাইছে। এটা বলতেছি পরবর্তীতে ইটালি রিসিভ হওয়ার পরে জানতে পাইছি। তো আপনার প্রায় 3টা বাজে সাজছে, ছাড়ার পরে আপনার আনুমানিক 7টা 8টা 9টার দিকে আমরা রিসিভ হয়ে গেছি, মানে 8 ঘন্টা 9 ঘন্টার মধ্যে আমরা রিসিভ হয়ে গেছি। তো রিসিভ হয়েছে মতন সামনে যখন বড় একটা বোট দেখছি, বোট দেখার পরে নীল কালারের বোটটা ছিল। তো আমি বুঝতে পারছি যে এটা রিসিভ বোট, এবং ড্রাইভারও বলছে যে আমরা ইটালি পৌঁছাই গেছি। তো তখন ভাই উদযাপন করছি, আল্লাহর লাখ লাখ শুক্রিয়া জানাইছি। তো মনে করেন যে এত খুশি ছিলাম, কয়েকজন হিন্দুও ছিল আমাদের সাথে। আমরা বলতাম নারাই তাকবীর, তারা আমাদের সাথে বলতো আল্লাহু আকবার, ওগো খুশি ভগবান ভগবান আলহামদুলিল্লাহ। সব দূরে আঙ্গো আল্লাহ সবার প্রথমে। ওর জন্য ওরা আমাদের সাথে বলতো। যাক ভাই, ওরাও ভাই কারণ জীবন নিয়ে আইতাছে এই অনেক। সবাই খুশি, আর সবাই দেশটা আসছে, যাক হুম, আলহামদুলিল্লাহ। পরবর্তীতে ওরা আমাদের সাথে বলছে উদযাপন করছি, এখন রিসিভ বুট আসছে। আসার পরে কি হয়েছে, সবারই বলছে যে তোরা কয়জন আছিস, ইংরেজিতে বলছে। আমি আমগো বোর্ডে অনেকেই বা ইংরেজি পারতো। তো বলছে আমরা এরকম 48 জন আছি, আর আমাদের যে ড্রাইভার ছিল 2 জন, তারা বলছে যে তখন জিজ্ঞাসা করবো, বলবে যে কোনো ড্রাইভার নাই। এটা বললে ওদের সমস্যা হয়, ওদের থানায় নিয়ে অনেক জিজ্ঞাসাবাদ করে, মারধর করে। এই কারণে আমরা আর ওদের বলি না যে ওরা আমাদের ড্রাইভার। বলছে যে আমরা মোট 50 জন, মানে ড্রাইভার সহ মোট 50 জন। তো ঠিক আছে কইছে সবাই বসে থাক, আমরা একে একে উঠাইবো। তো উঠাইছে। তো আমার যখন উঠাবে আমি ভুল করছি বলতে ভাই, আমি পড়ে যেতে নিয়েছিলাম বোটের থেকে। যখন মানে ওদের বোটের টান দিয়ে উঠাবে আমার পা পিছলে গিয়ে আমি সমুদ্রের মধ্যে পড়ে যেতে হয়েছিলাম। তো ওর হাত ধরা ছিল বিধায় আমি এবার বেঁচে শক্ত গেছি। করে ধরে অনেক শক্ত করে ধরে টান দিয়ে রাখছে। দিবে, আপনি পড়ে যেতে চাইলে টান দিবে, এমন ভাবে হাতে পরবর্তীতে ধরে। ভাই আমার পা পিছলে পড়ে যেতে লইছে, ও ধরে ফেলছে, পরে বলছে যে স্টপ, পরে আবার প্রথম থেকে আমার উঠাইছে। উঠানোর পরে ভাই শীতে হাত পা এইভাবে এইভাবে কাঁপতাছে। শীত আর কি, ইটালি রিসিভ হয়েছে, মন ভাই খুশি হয়ে গেছে, কি কষ্ট পাইছি না পাইছি সব ভুলে গেছে। তো রিসিভ হওয়ার পরে কি করলো ভাই দেখেন, এখানে আমাদের সাথে দেশে থাকতে বলে পাসপোর্ট নেওয়া যাবে না, পাসপোর্ট ফালাই দিতে হবে, ইত্যাদি ইত্যাদি অনেক ঝামেলা। তো এই কথা যখন শুনছে অনেকেই ভাই পাসপোর্ট কি করছে আপনার ইটালি যখন রিসিভ হয়েছে না, ওই আমাদের বোর্ডে থাকতে পাসপোর্ট ছিঁড়ে আপনার মনে করেন যে অনেকে সমুদ্রে ফেলাই ফালাই দেয়। দিছে। ফালাই দিছে মতন যারা ফালাই দিছে তারা বিপদে পড়ছে আমাদের বোর্ডে, মানে আমাদের সাথে এরকম করছে। রিসিভ বোর্ডে রিসিভ হওয়ার পরে আমাদের জিজ্ঞাসা করতেছে কার কাছে পাসপোর্ট আছে। তো ভাই আমি তো আর কিছু বুঝি না, আমি বলছি যে আমার কাছে পাসপোর্ট আছে। আমার দেখা দেই সবাই দেখাইছে যার যার কাছে পাসপোর্ট আছে, এবং যারা অসুস্থ তাদের কথা বলছে।
এখন আমাদের সেই বড় বোটে নিয়ে আসছে। আর রিসিভ বোট আপনার হচ্ছে ছোট রিসিভ বোটে রিসিভ করে পরবর্তীতে হচ্ছে বড় বোটের কাছে নিয়ে যায়। তো বড় বোটের কাছে নিয়ে এখন কি করতেছে, কয়েকজন লোক দেখতেছি বড় বোটে উঠাচ্ছে, কয়েকজনকে ছোট বোটে রাখতে। যখন আমার সিরিয়াল আসলো তখন বুঝতে পারলাম, জিজ্ঞাসা করে যে তোমার কাছে পাসপোর্ট আছে, মানে এখানে বাংলা ছিল, আপনার বাংলায় কথা বলছে, যে জিজ্ঞাসা করে তোমার কাছে পাসপোর্ট আছে, আমি বলছি যে হ্যাঁ আছে আমার কাছে। এবং জিজ্ঞাসা করছে তুমি অসুস্থ, আমি বলছি যে হ্যাঁ আমি অসুস্থ। পরবর্তীতে আমার ছোট বোটে রাখছে। আর যারা বলছে যে পাসপোর্ট নাই এবং সুস্থ, তাদেরকে বড় বোটে উঠাইছে। উঠানোর পরে দুইটা বোট আপনার প্রায় 20-25 মিনিট একসাথে চলছে। ওই বড় বোটে প্রায় আমাদের 12 বা 11 জনের মতন নিছে। তার মধ্যে আমরা 3 জন আসছিলাম একসাথে, এক ভাই গেছে গা, যে আমার সমবয়সী ছিল, সে বড় বোটে চলে গেছে। আর ছোট যে ছিল ও আমার সাথেই ছিল। পরবর্তীতে আমি জিজ্ঞেস করলাম কি রে, হ্যাঁ পুরো বড় বোটে নিলাম, ছোট বোটে নিল কে? তখন বুঝতে পারি না, দেখতেছি ভাই দুটোটা বোট একদিকে চলতেছে, আমরা ভাবছি যে দুটোটাই মনে হয় আসবে। তো কি হলো ভাই, প্রায় 20-25 মিনিট চলার পরে বড় বোটটা চলে গেল একদিকে, আর আমরা যাচ্ছি একদিকে। পরে আমাদের যে রিসিভ করছে একজন ডক্টর, মহিলা ডক্টর, সে এসে বলতেছে যে কয় আমরা ইটালি যাচ্ছি। এই কথা বলছে মতন খুশি হয়েছি আলহামদুলিল্লাহ। কিন্তু তাদের নিয়ে চিন্তা হইতেছিল যে আমরা ইটালি যাচ্ছি, তারা কোথায় যাচ্ছে। তখন জানি না যে তাদের আলবেনিয়া পাঠায় দিবে, পরবর্তীতে জানতে পারছি যে তাদের আলবেনিয়া নিয়ে যাবে। নামছি, নামার পরে ভাই তখন মনে হচ্ছে যে মানুষ যখন ইটালির মাটিতে ল্যাম্বোদোসে পাড়া দিচ্ছে ভাই, পাড়া দেওয়ার পরে শান্তি আলাদা। কি সুন্দর দেখেন না ভাই, কি আপ্যায়নটা করে একজন মহিলা আইসা, খাবার দেয়, গায়ে কম্বল দিয়া দেয়, জুতা পরায় দেয়, কিচ্ছু করা লাগে না আমাদের। নিজের বাপ মার মতো আসলে। পুরো ভাই দাঁড়াইছিল, সবকিছু তারাই করে দেয়। ডক্টর এসে জিজ্ঞেস করতেছে কিরকম ফিল করতেছো, আমি বলছি আমার যে এরকম লাগতেছে, শীত করতেছে, আমার জ্বর আইছে, ঠান্ডা লাগছে, ইত্যাদি ইত্যাদি। পরবর্তীতে আপনার গাড়িতে উঠাইলো, উঠানোর পরে আপনার যে আছে রিসিভ ক্যাম্প আছে ক্রোকেরোসা, এটা যারা আসছে তারা জানে রিসিভ ক্যাম্পের। ক্রোকেরোসা যে সংস্থা আছে, তো এটা আমাদের রিসিভ করছে। রিসিভ করে ওইখানে নিছি, নেওয়ার যাওয়ার পরে সিরিয়ালে দাঁড়াইছি। দাঁড়ানোর পরে পুলিশে ফার্স্টে চেক করছে। চেক করার পরে যার কাছে পাসপোর্ট ছিল তার পাসপোর্ট তারা রেখে দিছে এবং পরবর্তীতে দিয়ে দিছে, এমন না যে তাদের কাছে রেখে দিছে। আমার কাছে ছিল, আমি চাইলে তখন লুকায় রাখতে পারতাম, কিন্তু আমি কি থাক লুকাম না, দিয়ে দিই, কি আর সমস্যা হবে, যেহেতু পাসপোর্টের জন্য এত ঝামেলা হয়েছে, এখন যদি লুকায় রাখি আবার সমস্যা হতে পারে। এই কারণে আমি দিয়ে দিছি। পরবর্তীতে চেক যখন শেষ হয়েছে, প্রথম হচ্ছে পুলিশ চেক করছে, করার পরে পাসপোর্ট ছিল, পাসপোর্ট দিয়ে দিছে। পরবর্তীতে সেই পাসপোর্ট নিয়ে সামনে রাখছে এবং আমাদের ক্যাম্পে যে আছে আপনার কি বলে একটা কার্ড দিবে ক্যাম্পের, আমরা কত নাম্বার কবে আসছি ওইভাবে আপনার কার্ড দিবে, সেই কার্ড দিবে। তখন কি করলো, যাদের পাসপোর্ট ছিল আগে, যারা পাসপোর্ট দিয়ে দিছে তাদের আগে ঢুকতে দিছে ক্যাম্প। তো আমাদের পাসপোর্ট দিয়ে দিছি আমরা। তো আমাদের আগে মানে আমরা আগে সিরিয়ালে পড়ছি, পড়ার পরে এখান থেকে আপনার কি করলো, আলহামদুলিল্লাহ এখান থেকে মানে খুশির দিন শুরু। আর ঢুকলাম, ঢোকার পরে খাবার দিছে 2 বার, আনলিমিটেড পানি। আর লিবিয়াতে নর্দমা থেকে ধরতে গেলে আপনার বাথরুমের পানি খাইছি, আর এখানে আনলিমিটেড পানি, খাবার দাবার ভরপুর, ডক্টর আছে কোনো সমস্যা আছে কিনা ইত্যাদি ইত্যাদি করে ভাই। রিসিভিং ক্যাম্পে আপনার ছিলাম 2 দিন, ছিলাম 3 দিনের মাথায় আমাদের সরায় নিছে। তারপরে রিসিভ ক্যাম্পে থাকতে দেখেন কি করছি, ফোন নিয়ে আসছিলাম, ফোনটা আলহামদুলিল্লাহ ভালোই ছিল। এই কিছুদিন আগে নষ্ট হয়ে গেছে, গতকালকে ফোন নষ্ট হয়ে গেছে। যাক, ফোন কিনতে পারবেন, সমস্যা হাজার নাই। হাজার ফোন কিনতে এখন পারো। সুস্থ শরীরে আছেন আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। এখন পরে আপনার অনুভূতিটা কি? এখন ইতালি যে আসলেন, ইতালি আসার পর অনুভূতিটা কেমন? আপনার ভাই, পিতামাতাকে ফোন দিলেন নাকি? এটা অনুভূতিটা তারপর। পিতা মাতাকে পরবর্তীতে রিসিভ ক্যাম্পে যখন রিসিভ হয়েছি বিকালে, আম্মুকে ফোন চার্জ দিয়ে, আম্মুকে না আব্বুকে দিছিলাম সঠিক মনে নেই ভাই, পরিবারের লোকেরই ফোন দিছি। ফোন দেওয়ার পরে বলতাছি যে মা আমি এরকম ইটালি এসে পড়ছি। মা বিশ্বাস করে না, কারণ সত্যি তারা নাকি? তারা জানে না যে আমাদের গেম হয়েছে, কারণ আমাদের গেম করতে গিয়ে বলে দিছে যেদিন গেম হবে ওই দিন বলবা না। দেশে সরাসরি হয়ে গেলে কনফার্ম তোমাদের উপর ধরা হবে, কারণ একজনের পিছনে আরেকজন ভাই লেগে থাকে। এই ব্যবসাটা এরকম, একজন চায় আরেকজনের উপর ধরাই দিতে। তো মায়েরে বলছি 2-3 বার, বলার পরে মা বিশ্বাস করছে। পরে মা তো আলহামদুলিল্লাহ খুশি, সবাইরে বলছে, সবাই খুশি। আমার এলাকাবাসী জানার পরে তারা সবাই অবাক হয়ে গেছে, কারণ কাদের কেউ রে বইলা আসি নাই, কারণ ভাই জানি যে এই পথটা ভালো এই না। পথটা ভালো না, আর কেউ কাউরে ভালো চায় না। এই বর্তমানে কেউ ইতালিতে করতে আছেন, ভালো চায় না। ইতালিতে একই সাথে বসে রয়েছে দুজন, আপনি কাজ করতেছেন আর একজন বসে রয়েছে, কিন্তু ওই মানুষটা চাইলে কিন্তু আপনি কাজ দিতে পারেন, কিন্তু দিচ্ছেন না। দিচ্ছে না ভাই, কারণ ওই যে ও টাকা কামাই করবে ও কিসের টাকা জন্য ভাই? কামাই এটা করবে আসলে কিসের জন্য। বাংলাদেশের মানুষের একটা নিয়ম, যে একজন বাঙালি একজনের ভালো চায়, এটা বাস্তব। ইতালি আসলে এই অবস্থার সম্মুখীন।
এই প্রবাসীদের ভাই এই একটা সমস্যা, আমরা শুধু বাঙালিদের মধ্যেই আমি এই প্রবণতাটা বেশি দেখছি। কারণ এখানে আসার পরে বলছি ভাই, এই যে পাকিস্তানি বলেন, মাসরি বলেন, আফ্রিকান বলেন, আফ্রিকান। ওরা কিন্তু নিজেদের লোকদের ঠিকই কাজে নিয়ে যায়, কিন্তু আমাদের বাঙালিরা ভাই এটা করতে চায় না। তো এটা তো আলহামদুলিল্লাহ সুখের ব্যাপার। তো কি বলবো, বাপ মারে বাবা মারে জানাইছি মতন তারা বিশ্বাস করছে, আলহামদুলিল্লাহ তারাও খুশি। এখন দেখেন আমাদের দালালের সাথে যে কন্ট্রাক্ট ছিল, তার সাথে কন্ট্রাক্ট ছিল 18 লাখ টাকা, লিবিয়া থাকতে আমাদের দিয়ে দিতে হবে 14 লাখ, এবং ইটালি ঢোকার পরে দিয়ে দিতে হবে 4 লাখ। 18 লাখ টাকা তো 2 দিন গেছে, তখন যা আমার যে দালাল ছিল তারে ফোন দেওয়া বলছে যে আলহামদুলিল্লাহ আমরা ইটালি আসছি। সেও বলছে তুই কেমন খুশি নিয়ে? আমি বলছি যে ভাই খুশি নিয়ে মানে অনেক খুশি, আলহামদুলিল্লাহ আসতে পারছি আপনার মাধ্যমে। তো তার প্রশংসাই করছি, যেহেতু আলহামদুলিল্লাহ ভালোভাবে সত্যিকারের আসছি। প্রশংসা করা উচিত। কিন্তু সে আমাদের সাথে ভাই রুট ব্যবহার করে নাই, কিন্তু রুট ব্যবহার করতো যদি আমরা ধরা ধরা খাইতেন। খাইতাম। অবশ্যই ভাই, কারণ আমরা দেখছি আমাদের সামনে যারা ধরা খাইছে তাদের সাথে রুট ব্যবহার করছে। পরবর্তীতে 2 দিন যাওয়ার পরে সে কল দিছে, সে টাকার কথা বলতো, তার আগে আমি বলে দিছি ভাই টেনশন করেন না, আপনার 4 লাখ টাকা দিয়ে দিব। তো 3 বারে 4 লাখ টাকা দিই নাই, 3,90,000 টাকা দিয়েছি, 10,000 টাকা তারা ছাড় দিছে। ওই তো ভাই। তো দালাল তো দালালি, আমাদের থেকে নিচে 18 লাখ, আমাদের সাথে যে ছোট আইছে তার থেকে নিচে 17 লাখ, উনি যার সাথে যত কন্ট্যাক্ট করতে পারছে। পরবর্তীতে ভাই ইটালি আসছি, আসার পরে আলহামদুলিল্লাহ অনেক ভালো, এখন তো আর কোনো সমস্যা নাই, যাক, সমস্যার মানে সম্মুখীন আলহামদুলিল্লাহ। এখন আপনি আলহামদুলিল্লাহ। হচ্ছে বর্তমানে যারা লিবিয়াতে আছে বা বাংলাদেশ থেকে আসতে চাচ্ছে মানে অবৈধভাবে, তো আপনি তাদের উদ্দেশ্যে কি করবেন, যে এই পথে আসা ভালো কি মন্দ, আপনার মতামত কি? ভাই আমার মতামত তো প্রথমেই না, ভাইদের আমি ভাই নিজ অভিজ্ঞতায় বলতেছি, আমি যেভাবে আসছি সবাই তো ওইভাবে আসতে পারবে না ভাই। 100-র মধ্যে আপনি 99% শিওর থাকেন সবাই এইভাবে আসতে পারে না, 1% লাকি লোক যারা এইভাবে আসতে পারে। কারণ আমরা ভাই গেম ঘরে ছিলাম, লিবিয়াতে ছিলাম, সম্মুখীন হয়েছে কারা এইভাবে লিবিয়ার কাছে মাইর খেয়েছে, মাফিয়ার হাতে ধরছে। তো আমি ভাই সবাইরে রিকোয়েস্ট করবো ভাই, দেশে আছেন আলহামদুলিল্লাহ ভালো আছেন, লিবিয়া দিয়ে আসার কথা জীবনও মাথায় আনবেন না ভাই। কারণ এতে আপনার জীবনের ঝুঁকি, আপনার পরিবারের ঝুঁকি, আপনার আর্থিক ভাবে সব যাবে, আপনার পরিবার আপনাকে হারাবে, আপনার সব দিক দিয়ে ক্ষতি, এবং আপনার লাইফ তো চলে যাবেই যাবে, প্লাস আপনার পরিবারকে কাঁদিয়ে যাবে সারা জীবনের জন্য। তো ভাই আমি সবাইকে এটাই বলবো, কেউ এই পথে আসতে চাইবেন না ভাই। এখন বলতে পারেন ভাই আপনি গেছেন, আপনি আমাদের ভালো চান না, কিন্তু না ভাই, যা সত্যি আমি তা বলতেছি। এই পথে আপনি আসবেন, আসলে বুঝতে পারবেন যে এখানে কতটা বিপদ আছে। আমরা আসছি, আমরা সম্মুখীন হয়েছি ভাই, আমরা এত ভালোভাবে আসছি, তাও আমরা কেন বলতেছি আসবেন না? কারণ আমরা দেখছি ভাই, হয়তোবা আমরা সম্পূর্ণ বিপদের সম্মুখীন হই নাই, কিন্তু আমরা নিজ চোখে দেখছি কিভাবে কি করছে, মানুষকে মেরে কি কঙ্কালের মতন অবস্থা করে দিছে ভাই, সব তো দেখছি। কি ভয়টা কাজ করে ভাই, যখন লিবিয়াতে আসবেন তখন বলবেন যে না, এই ভাইটা ঠিকই কইছে, কেন আমি আসলাম, ভাইটা তো আমার আগেই সাবধান করছিল, কিন্তু আমরা শুনি নাই। কিন্তু ভাই আমি আন্তরিক ভাবে বলতেছি, হাত জোর করে বলতেছি ভাই, এই পথে কেউ আসবেন না ভাই, কেউ আসবেন না। আপনার ইউরোপটা এমন কিছু না আপনি অন্য কোনো দেশে গেলেও আপনি ইনকাম করতে পারবেন, ইউরোপটা এমন কিছু না যে ইউরোপে আসলেই আপনার সব ইনকাম হবে না। এই যে ভাই আমরা আসছি, আমরা তো দেখতেছি আমাদের তো এইভাবে টাকা দিচ্ছে না, আমরা পরিশ্রম করছি, দিনে 12 ঘন্টা 13 ঘন্টা 14 ঘন্টা ডিউটি করার পরে আপনার 30 টাকা 35 টাকা 40 টাকা আমাদের বেতন দিচ্ছে প্রতিদিন। তো এই টাকা ভাই 14 ঘন্টা 13 ঘন্টা আপনার যে কোনো দেশে করলে আপনি মোটামুটি আলহামদুলিল্লাহ অনেক টাকা পাবেন। তো ইউরোপে যে আসতে হবে এমন অবৈধভাবে, তাও যেখানে জীবনের কোনো নিশ্চয়তা নাই। তো আমি বলবো ভাই, লিবিয়া বলেন তারপরে অন্যান্য যেসব দেশ আছে ওইগুলো দিয়ে অবৈধভাবে আসবেন, ভুলেও আসবেন না, বিশেষ করে তো ভাই লিবিয়া দিয়ে আসবেনই না। এতে আপনার জীবন তো যাবে যাবে, আপনার আর্থিক সব দিক দিয়ে আপনার ক্ষতি হবে, এবং সারা জীবনের জন্য আপনি আপনার পরিবারকে কাঁদিয়ে যাবেন, যা তারা কখনো ভুলতে পারবে না, আপনাকে হারানোর বেদনা। এতে হয়তো বা আপনার পরিবারের লোক এভাবে আপনার সুখে সুখে তারাও মারা যেতে পারে। তো বলবো ভাই, দেশে আছেন, যদি আসতে চান ভাই আসেন। ইউরোপে সবার স্বপ্ন, আমিও জানি ইউরোপ সবার স্বপ্ন, আমারও স্বপ্ন ছিল। তো আসেন ভাই, বৈধভাবে আসেন, অবৈধ পথে আসার কথা ছেড়ে দেন ভাই। কারণ 100-র মধ্যে 10 জন লোক আসতে পারে, 90 জন লোকই মারা যায়, 90 জন লোকেরই আপনার বিপদ ঘটে। যারা আসে তারা ভাই, এই যে আমাদের এখানে আমরা যে ক্যাম্পে আছি, এই ক্যাম্পে বর্তমান অবস্থানরত এরকম লোকও আছে, একজন 5 বার 6 বার ধরা খাইছে, মাইরও খাইছে, 40 লাখ 50 লাখ 60 লাখ টাকাও গেছে, তারপরে আসতে পারছে। কিন্তু তাদের জীবন আর কোথায় আছে বলেন ভাই? 60 লাখ 70 লাখ টাকা গেছে, মাইর খাইছে, এমন তো লোক আছে যারা এখন আসতেই পারে নাই। কত লোক আপনার এই সাগরের মাঝে মরে গেছে পড়ে। তো আমি বলবো ভাই,
নিজের ভাই হিসাবে, ছোট ভাই মনে করেন, বড় ভাই মনে করেন, একটা কথাই বলবো ভাই, এই পথ দিয়ে আসবেন না। এটা আপনার আন্তরিক রিকোয়েস্ট করতেছি আপনাদের কাছে, এই পথ দিয়ে আসবেন না, জীবনের কোনো গ্যারান্টি থাকবে না ভাই। হুম। ভাই যেটা বলছে এটা বাস্তব। কারণ এই পথে নিজেদের কোনো গ্যারান্টি নাই, এবং আসলে যারা মধ্যবিত্ত ফ্যামিলি বা গরিব ঘরের সন্তান, 10 লাখ 15 লাখ টাকা মিটকুট করে আসলেন, এই যে ধরা পড়লেন, আবার 5 লাখ টাকা বা 10 লাখ টাকা চাইলো, তখন কিন্তু দেওয়ার মতো কোনো সামর্থ্য নেই। বাড়ি ঘর বিক্রি করে দিলেন, পরবর্তী আবার আপনাকে ধরলো, তখন কি করবেন? তো ভাই আপনার তো শেষ, আপনি টাকা না দিলে মেরে ফেলবে, মারতে মারতে আপনি মরেই যাবেন। তো আপনার লাশটা পরিবার পাইলো না, তার সঙ্গে আপনি কি করলেন? আপনার পরিবার, পিতা মাতা সবাইকে ধ্বংস করে দিয়ে গেলেন। আপনি তো গেলেনই, পুরো সংসারটাকে নষ্ট করে দিয়ে গেলেন। তো এই জন্য বলি ভাই, এ পথটা বিপজ্জনক, এ পথে না আসাই ভালো। আমাদের যে মন্তব্য, ভাইয়ের যে মন্তব্য, সেটা তুলে ধরলাম। তো আপনাদের কাছে অনেকের ভালো লাগতে পারে, নাও লাগতে পারে, সেটা আপনি একান্ত ব্যক্তিগত ব্যাপার। কিন্তু আমাদের যেটুকু কর্তব্য সেটুকু বলে দিলাম। এই পথে আসলেই বিপজ্জনক। আসতে চাইলে আপনারা বৈধভাবে আসতে পারেন। অবশ্যই সুস্বাস্থ্য কামনা করছি। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম।